নমস্কার, জনতার দরবারে আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। আবার চলে এসেছি নিউজ 18 বাংলার ডিজিটালে জনতার দরবারে, প্রতিদিন সোম থেকে শুক্র সন্ধ্যে 6টা থেকে 6:30। আর গতকাল হঠাৎ আমরা দেখলাম রাত্রিবেলা তৎপরতা বাড়লো এসএসকেএমে, ইডি আধিকারিক, কেন্দ্রীয় বাহিনী, তার সঙ্গে ডাক্তার, চিকিৎসক, এসএসকেএম কর্তৃপক্ষ। কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, তার কণ্ঠস্বর নমুনা সংগ্রহের জন্য ইডি প্রায় প্রাণপাত করে দিয়েছিল। কারণ এমন কয়েকজনের সাথে নাকি যোগাযোগ হতো নিয়োগ দুর্নীতিতে। একজন তৃতীয় ব্যক্তি, সেই তৃতীয় ব্যক্তির কাছ পর্যন্ত পৌঁছতে চাইছে ইডি। আর ইডি এখনো পর্যন্ত যা আমরা জানতে পারছি, ইডি কিছুতেই পাচ্ছিল না। এসএসকেএম ছাড়তে চাইছে না, কারণ সুজয় কৃষ্ণ ভদ্রের এমন শারীরিক অবস্থা ছাড়া সম্ভব নয়, তার কার্ডিয়াক প্রবলেম রয়েছে। এই সবের মধ্যে গতকাল ইন ক্যাম শুনানি হলো বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। এবং ইনকাম মানে রুদ্ধদ্বার, সেই রুদ্ধদ্বার আদালত, সেখানে শুধু দুপক্ষের আইনজীবী, আর কেউ নয়। আমরা বলতেও পারবো না সেখানে কি হয়েছে, কিন্তু তারপরেই দেখা গেল কিছু না কিছু তো হয়েই ছিল, যে তৎপরতা ইডির তরফ থেকে। এবং তারপরে 9টা নাগাদ ইডি নিয়ে গেল ইএসআই জোকাতে সুজয় কৃষ্ণ ভদ্র। তিনি বেশ খানিকক্ষণ বসে থাকলেন, তাকে দিয়ে বলানো সম্ভব হচ্ছিল না। আর একটা কথা বলি, এই ধরনের হাসপাতালে ইএসআই জোকা বা আমাদের ফরেনসিক বিভিন্ন ল্যাবে বা হাসপাতালে স্টুডিও থাকে, অডিও রেকর্ডিং এর জন্য স্টুডিও থাকে, এবং তাতে একেবারে আমাদের স্টুডিওর মতো করেই স্টুডিও থাকে, যেখানে অন্য কোনো আওয়াজ ঢুকবে না। যার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার কথা, তারই শুধু কণ্ঠস্বর রেকর্ড হবে। সেইভাবেই কালীঘাটের কাকুরও কণ্ঠস্বর রেকর্ড হলো, এবং তা নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে। এই মুহূর্তে আমরা 3জন অতিথিকে পেয়ে গেছি। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াইক। আমি একটু বৈশ্বনাথ দা আপনাকে বলবো, এবার কি একটা আশঙ্কার বিষয় এই যে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল, তার মাধ্যমে নাকি অনেক বড় মাথাকে ধরা যাবে, ইডি বলছে। এবার কি একটু আশঙ্কা, কালীঘাটের কাকুর ওই ভয়েস স্যাম্পল নিয়ে মিলে গেলে কালীঘাটের কাকু কার সাথে যোগাযোগ করেছিলেন নিয়োগ দুর্নীতিতে, সব তো ইডি পেয়ে যাবে? দেখুন, এই যে সুজয় কৃষ্ণ ভদ্রর কথা বলছেন, ইনি কিন্তু আমাদের দলের কেউ নন, আমাদের দলের সঙ্গে কি জড়িত নয়। এখন আপনারা এটাকে মিডিয়া থেকে এটা যেটা করা হচ্ছে, যে একটা ঘটনাকে বারবার বলে একটা এমন ধারণা তৈরি করা হচ্ছে যেন বিরাট কিছু ওনাকে ধরে পাওয়া যাবে। তো আপনারা, আমি এইটুকু বলতে পারি, আমরা দুর্নীতি ব্যাপারে আমাদের পার্টির স্ট্যান্ড আমরা ক্লিয়ার করেছি। আপনারা এই ভয়েস টেস্টটাকে দিয়ে বা যারা সংবাদ মাধ্যমের লোক, তারা এমন ভাবে বিষয়টাকে দেখাতে চাইছেন যে এটার মধ্যে একটা কিছু বড় একটা ঘটনা আছে, যেটা আপনারা এটার মধ্যে দিয়ে পরিষ্কার করতে চাইছেন। আমরা তো বারবার করে বলছি যে আমাদের সাথে এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সুজয় কৃষ্ণ কোনোভাবেই আমাদের দলের সঙ্গে যোগাযোগ নেই। আমরা তার এসএসকেএম এর সুপারিশও করি। তাহলে কেন আমাদেরকে নিয়ে টানাটানি করা হচ্ছে, এটা তো আমি বুঝতে পারছি না। লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর ছিলেন এবং তিনি আছেনও। লিপস অ্যান্ড বাউন্সের নাকি সবকিছু করা হয়, এমনকি আপনাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি তদন্তকারী সংস্থা বলছে অনেক যোগাযোগ আছে। এবার তদন্তকারী সংস্থা অনেক কিছু বলে, তদন্তকারী সংস্থার কথাই যদি সবকিছু হবে, তাহলে আর বিচার ব্যবস্থার থেকে লাভ কি? আজকে যেটা ওরা বলছে, যাদের নামে বলেছে, তাদের নামে ওরা প্রমাণ করতে পেরেছে এখনো পর্যন্ত? এটা তো আমি তো এইটাই বুঝতে পারি না,
ওদের কথাটাকে গসপেল ট্রুথ করে দেখানো হচ্ছে কেন, এটা আমি আর বুঝতে পারছি না। একটা আর সেটাকেই কণ্ঠস্বর নাটক এখানে তৈরি করা হ্যাঁ হচ্ছে, হ্যাঁ যেটাকে দিয়ে আমাদেরকে মানে হেয় করা যায় কি করে, এইটা একটা আমি দেখছি এই আচ্ছা ধরনের একটা প্রচার চালানোর চেষ্টা হচ্ছে। যারা একদম আমাদের বিরোধী দল এটাকে ক্যাশ করে আমাদের বিরুদ্ধে কি করে প্রচার করা যায় সেটা চেষ্টা করছে। একদম জ্যোতি, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ, এটা একেবারে নাটক করা হচ্ছে। এই নাটক করে করে কালকে যেমন একটা যাত্রা পালার মতো করা হলো, এবং তারপরে সেটা গোটা বাংলা সংবাদ মাধ্যম, ইংরেজি সংবাদ মাধ্যম, হিন্দি সংবাদ মাধ্যম সবাই দেখালো। আর তোমরা সেখান থেকে ফায়দা লোটার চেষ্টা করছো যদি কিছু পাওয়া যায় এ রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে। দেখুন, এই যে ইডি বা সিবিআই যেটা হচ্ছে, এটা কিন্তু ভারতীয় জনতা পার্টি ইডি বা সিবিআই কে ডেকে পাঠায়নি বা ডেকে আনেনি যে তোমরা আসো এসে তদন্ত তৃণমূল তো করো। বারবার বলছে যে এটা রাজনৈতিক উদ্দেশ্যে ইডি সিবিআই হচ্ছে। না, আমি বলছি তো, এই যে ইডি সিবিআই কে ভারতীয় জনতা পার্টি বলেনি যে ইডি সিবিআই তুমি আসো, এসে চোরগুলোকে ধরো। এখানে ইডি সিবিআই কে ডেকে পাঠিয়েছে মাননীয় কলকাতা হাইকোর্ট। এখানে ভারতীয় জনতা পার্টির সাথে কোনো সম্পর্ক নেই। এই যে কেসটাতে অয়নদা, আপনি এটা অত্যন্ত গুরুগম্ভীর একটা কেস। তার কারণ হচ্ছে এই কেসে আপনি জানেন যে ইডি একটা প্রেস রিলিজ করেছিল, সেখানে বলা হয়েছিল যে ডুবিয়াস ট্রানজাকশন হয়েছে থ্রু লিপস অ্যান্ড বাউন্স, এবং যে লিপস অ্যান্ড বাউন্স এর বর্তমান সিইও নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং উনি ডাইরেক্টরের পদে ছিলেন 2 বছর যাবত। এইবার এইখানে দাঁড়িয়ে এনারা যখন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে যান, তখন তীর্থঙ্কর ঘোষ মাননীয় বিচারপতি বলেন যে পিএমএলএ অ্যাক্টে 19 নম্বর ধারা আপনাদেরকে ফলো করতে হবে। আপনারা যদি পিএমএলএ অ্যাক্টে 19 নম্বর ধারা ফলো না করেন, তাহলে কিন্তু কোনো কোলেক্টিভ অ্যাকশন নিতে পারবেন না এগেইনস্ট অভিষেক ব্যানার্জি। এবার এই যে পিএমএলএ অ্যাক্টের 19 নম্বর ধারাটা কি, সেটা হচ্ছে আপনার উপযুক্ত তথ্য প্রমাণ। এটা হচ্ছে আপনার কালীঘাটের কাকুর সঙ্গে অভিষেক ব্যানার্জির যে কোনো কথোপকথন হয়েছে কিনা, কোনো কনভারসেশন হয়েছে কিনা, তার জন্য বোঝার জন্য উপায়টা কি, বোঝার উপায়টা হচ্ছে কাকুর কণ্ঠস্বরের পরীক্ষা। এবার সেখানে আপনি দেখলেন না, পিজি হসপিটালের ডাইরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি ওপেনলি বলছেন আমার পরে চাপ প্রয়োগ করা হয়েছে। কে চাপ প্রয়োগ করলো? মণিময় বন্দ্যোপাধ্যায়কে কোন রাজ্য সরকারি কর্মচারীর, কোন রাজ্য সরকারের দপ্তর চাপ প্রয়োগ করলো? কার সাথে চাপ প্রয়োগ করলো? তাহলে কি ভাইপোকে বাঁচানোর জন্য চাপ প্রয়োগ করা হলো? আমি বলছি চাপ প্রয়োগ করা হলো। বিজেপি যে অভিযোগটা করছে, আজকে হাইকোর্ট আসছি হাইকোর্ট আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজকে তলব করেছে এসএসকেএম এর ডিরেক্টরের হলফনামা। আপনি নিশ্চয়ই জানেন যে আমি শুনতে পাচ্ছি না, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিক থেকে আরম্ভ করে এর আগে অনুব্রত মণ্ডল, এখন যিনি আছেন সুজয় কৃষ্ণ ভদ্র, তাদের কতটা চিকিৎসার দরকার, কতদিন সুস্থ হতে লাগবে, কতদিন হাসপাতালে ভর্তি, এই পুরো রিপোর্টটা চাইছে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। তার মানে কোথাও কি সন্দেহ দানা বাঁধছে না? বৈশ্বনাথ দা, দেখুন, এবার চিকিৎসা ব্যবস্থা সম্বন্ধে যদি কোনো সন্দেহ বিরোধীরা প্রকাশ করেন, তার উত্তর চিকিৎসকরা দেবেন। এবার হাইকোর্টের জজ সাহেব জানতে চেয়েছেন যে এদের চিকিৎসার কতটা প্রয়োজন আছে, সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ সেই রিপোর্ট পাঠাবে। একটা বাইপাস সার্জারি বা একজন কিডনি পেশেন্ট যার সুগারের লেভেল হলো 400 থেকে 450, যার যে কোনো মুহূর্তে কিডনি ড্যামেজ হতে পারে, তার যদি দরকার না হয় চিকিৎসা, তার যদি কোর্ট যদি মনে করেন মেডিকেল রিপোর্ট যাবে, সেই মেডিকেল রিপোর্ট থেকে তিনি ডিসিশন নেবেন। শারীরিক অবস্থা নিয়ে তো টিভি চ্যানেলে এখানে আমরা আলোচনা করতে কিভাবে করব বুঝতে পারছি না। কারণ এটা তো আমার মনে হচ্ছে যে কাউকে হসপিটালে ভর্তি করা নিয়েও আজকাল বিভিন্ন মানুষের অসুস্থতাকে নিয়েও রাজনীতি করা হবে। ওনার 450-500 সুগার লেভেল আমরা দেখেছি, টিভিতে দেখেছি, কাগজে পড়েছি। এবার এখন বলছে তাকে কেন হাসপাতালে রাখা হয়েছে, তার কিডনিতে প্রবলেম আছে, সে ডায়াবেটিক ফুড ছাড়া খেতে পারে না, তার শরীর খুব খারাপ, কোর্টে পড়ে গেছে। এবার মামলা আছে বলে তো আমার অন্য রাইটস গুলো চলে যাবে না। আমি কাস্টাডিতে আছি বলে তো আমার যে রাইটস আছে সেই অধিকার গুলো চলে যায় না। আমার আমার কিছু অধিকার আছে। জ্যোতির কাছে আমি আসবো, তবে ঝন্টুর কাছে, ঝন্টু বড়াইকের কাছে আসি আগে, ঝন্টু বাবুর কাছে।
যে সত্যি কি রাজনীতি নেই এর মধ্যে, সবটা উড়িয়ে দেওয়া যায়? নিশ্চয়ই তার সুগার লেভেল হয়তো বেশি থাকতে পারে, হয় সুজয় কৃষ্ণ ভদ্র, না হলে জ্যোতিপ্রিয় মল্লিক, না হলে মদন মিত্র, না হলে অনুব্রত মণ্ডল। সবার ক্ষেত্রে এসএসকেএম কেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে বারবার করে বিরোধী দলগুলোর পক্ষ থেকে, এবং সেখানে নাকি প্রভাব খাটানো হচ্ছে সরকারি দলের পক্ষ থেকে, শাসক দলের পক্ষ থেকে। সত্যি কি মনে হয় রাজনীতি নেই, নাকি সবটা শারীরিক, রাজনীতিক কিছু নয়? অয়নবাবু, প্রথমেই বলি যে আপনার অভিজ্ঞতা আছে কিনা জানি না, ভারতবর্ষে এইমস থেকেও কিন্তু এসএসকেএম ভালো চিকিৎসা প্রতিষ্ঠান, এবং এসএসকেএম এ আমার মতন খুব সাধারণ একজন অধ্যাপকের কোনো এক আত্মীয়কে আমি ভর্তি করার জন্য মরিয়া চেষ্টা করেও পাইনি। অর্থাৎ যে এসএসকেএম এ সাধারণ মানুষের কার্যত ভর্তি হওয়াটা একটা দুর্বিষহ যন্ত্রণা ছাড়া কোনো রাস্তা নেই, সেখানে মানে মেঝেতেও স্থান পাওয়া যায় না, সেখানে ঠাই নেই রব, যে এসএসকেএম সারা বছর চলে, সেই এসএসকেএম এ যখন একজন তিনি অপরাধ প্রমাণ হয়নি, অভিযুক্ত, তাকে যখন শুধুমাত্র জেনারেল ওয়ার্ড নয়, শিশুদের ওয়ার্ড, এই শিশুদের ওয়ার্ডে ভর্তি হওয়া, শিশুরা ভর্তি হতে পারছে না, সেখানে যখন ভর্তি হয় তখন বুঝতে হয় তিনি কতটা প্রভাবশালী। এটা মানে আমি বৈষ্ণব বাবুর সাথে একমত যে অপরাধী হোক বা অভিযুক্ত হোক, তার তো স্বাস্থ্য চিকিৎসার একটা ইয়ে আছে, কিন্তু একটা প্রশ্ন হচ্ছে তিনি শিশুদের ওয়ার্ডে ভর্তি হচ্ছেন, অথচ কার্যত শিশু, সেই সপ্তাহে শিশুরা চিকিৎসার অভাবে পশ্চিমবঙ্গে 7 থেকে 8টি শিশু মারা গেছে, এই তথ্যটা আমরা কিন্তু দেখেছি। দ্বিতীয়, আপনি যদি বলেন যে এই কাকু, এই কালীঘাটের কাকুটা কিন্তু ম্যাটেরিয়াল ট্রান্সফার অন রেকর্ড এই ট্রামের মাধ্যমে কিন্তু সিবিআই সিবিআই এর কাছে আছে। প্রথমে কিন্তু আমরা কালীঘাটের কাকু কে, এই তথ্যটা আমরা কেউ জানতাম না, একদম চিন্তামই না। গোপাল দলপতি সাকসেসিভলি এই নামগুলো বলেছে। ইভেন কালীঘাটের কাকু যখন প্রেস স্টেটমেন্ট করছে, আপনার চ্যানেলে বসে আমি দেখেছিলাম যে তিনি বলছেন আমার বস আমার মালিক, অর্থাৎ এইগুলো আইনের ভাষায় আমি অতটা ভালো বলতে পারবো না, বৈষ্ণববাবু জানেন, প্রাইমা ফেসিতে কোর্ট স্যাটিসফাইড হয়েছে বলেই কিন্তু তারা প্রাথমিকভাবে এই নামটা ইনক্লুড করে তাকে দেখেছে। এবার প্রশ্ন হচ্ছে, বৈষ্ণববাবু একদম ঠিক বলেছেন, সত্যি তো এই কেস চলাকালীনই তো যে হাইকোর্ট অ্যাসপিরেশন দেয় ইডির বিরুদ্ধে, শুধু তাদের দক্ষতাকে নিয়ে, ইন্টিগ্রিটি নিয়ে, ইডির ইন্টিগ্রিটি নিয়ে এই সিনা কিন্তু প্রশ্ন করেছিল। ইভেন শি হ্যাজ বিন সেন্সিং দ্যাট স্মেল, একটা বাজে গন্ধ পেয়েছিল ইডির অ্যাক্টিভিটিতে, অর্থাৎ ইডির যোগ্যতা নিয়ে কিন্তু আমরা কেউ প্রশ্ন করিনি, ইডির যোগ্যতা নিয়ে প্রশ্ন হচ্ছে স্বয়ং হাইকোর্ট। এবার প্রশ্নটা হচ্ছে কালীঘাটের কাপড়ে ভয়েস স্যাম্পল নিয়ে আদৌ কি হবে, কতদিন আমরা আবার অপেক্ষা করব, কত জল ঘোলা হবে, এটা মানুষ কিন্তু বিরক্ত। আলটিমেট মানুষ দেখতে চায় শেষটা কোথায়, বৃত্তটা কবে কমপ্লিট হবে, কালীঘাটের কাকু নাকি তার উপরে কেউ আছে, একটা তো এন্ড হোক। প্রতিদিন এই রসুন সন্ধ্যায় বাঙালির, এটাই হচ্ছে বিষয়। মানে তৃণমূল বলছে অন্য কিছুতে না পেরে, উন্নয়নে না পেরে, কিছুতে না পেরে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুভাবে না করতে পেরে, পরাজিত না করতে পেরে, বিজেপি সিবিআই ইডি এখন খড়কুটো। এই কিন্তু সিবিআই ইডি ভর্ৎসনা খাচ্ছে, বারবার ধমক খাচ্ছে, আর সিবিআই ইডি কিছুই কনভিকশন এখনো পর্যন্ত করতে পারছে না। তৃণমূলও বলছে, আমরাও তো দেখছি, এবং ঝন্টুবাবু যেটা বললেন যে সত্যি তো, এখনো পর্যন্ত শেষ কোথায় চাকরি প্রার্থীরাও জানেন না। জ্যোতি, হ্যাঁ, আমি তো ওইটাই বলছি যে দেখুন, বৈষ্ণবদা বলছিল না যে রাইট টু লাইফ, হ্যাঁ, রাইট টু লাইফ ইজ দ্য ফান্ডামেন্টাল রাইট, আমিও মানি, আপনিও মানবেন, সবাই মানবে, ঝন্টুদা মানবে, কিন্তু বিষয়টা হচ্ছে যখন ইডির আধিকারিকরা মনিভাই বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে বলছে, মনিভাই বন্দ্যোপাধ্যায়টা কে, পিজি হসপিটালের ডাইরেক্টর, তার কাছে গিয়ে যখন বলছে যে এনার যে কেস স্টাডি, অর্থাৎ হেলথের যে আপনার মানে প্রিভিয়াস হিস্ট্রি, সেই রেকর্ডটা দিন, সেই রেকর্ডটা দিতে সমস্যাটা কোথায় ছিল। ইডি তো ডাইরেক্টলি অমৃতা সিনহার আদালতে গিয়ে বলেছে যে আমরা যখন এই হিস্ট্রি চাইছি, কেস হিস্ট্রি চাইছি, তো সেই হিস্ট্রিটা দিতে মনিভাই বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায়। তখন তো মনিভাই বন্দ্যোপাধ্যায় স্ট্রিক্টলি বলছেন, সরাসরি বলছেন যে আমার পরে চাপ ছিল। চাপটা তাহলে কে দিয়েছিল? চাপটা কি তাহলে আপনার ওনার উপরে আর কে থাকতে পারে? রাজ্য সরকারের নবান্ন দপ্তর ছাড়া, স্বাস্থ্য দপ্তর ছাড়া, স্বাস্থ্যমন্ত্রী কে? তাহলে তাকে তো দায়িত্বটা নিতে হবে যে এইবার এই জায়গায় তো ঠাকুর করে কে, আমি তো কলা খাইনি, এই জায়গা থেকে তো স্পষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি বুঝতে পারছেন না যে কাকুর যদি কণ্ঠস্বর হয়, আর আগে তো আমরা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মানে আছে মহালয়ার সময় তার কণ্ঠস্বর শোনার জন্য অপেক্ষা করতাম, এখন তো সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের জন্য বলছে বৈষ্ণবদা, কার নির্দেশে সুজয় কৃষ্ণ ভদ্র এতদিন ধরে হাসপাতালে ভর্তি?
কার নির্দেশে সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম ছাড়তেই পারছিল না? মণিময় বন্দ্যোপাধ্যায় নাকি বিজেপি বলছে যে প্রকাশ্যে বলেছেন। তাহলে কি সত্যি কারো নির্দেশ আছে, কারো নির্দেশ ছিল সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম এ কোনোভাবে না কোনোভাবে রেখে দিতে হবে? দেখুন, এই ধরনের মন গড়া কথার কি আমি উত্তর দেবো? চিকিৎসকরা তাকানে মেডিকেল টিম আছে, একটা হসপিটালের কর্তৃপক্ষ আছে, তারা বিবেচনা করে হাসপাতালে রাখার কথা বলেছেন। এবার যদি তারা বলে যে চিকিৎসকরাও রাজনৈতিক দলের সদস্য, তারা বাঁচাতে কাউকে এখানে হাসপাতালে রেখে দিয়েছেন, তাহলে তো চিকিৎসকদের চেষ্টাটিকে চ্যালেঞ্জ করা হয়। এখানে তো আমি যতদূর জানি হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন সেখানকার হাসপাতাল কর্তৃপক্ষ। এবার হাসপাতাল কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত নিল, সেই সিদ্ধান্তটা রাজনৈতিক দলের লোকেরা বলছে যে সিদ্ধান্তটা কাউকে ফেভার করার জন্য নেওয়া হয়েছে। তাহলে তো হাসপাতালের চিকিৎসক বা যারা হাসপাতাল কর্তৃপক্ষ তাদের উপরে আঙুল তোলা হয়। এটা না, আসলে যেটা ওনারা বিরোধীরা বলার বলতে সুযোগ চাইছেন- পাচ্ছে এই কারণে না বিশ্বনাথদা, যে শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, এদের গলাতেও তো সুজয় কৃষ্ণ ভদ্রর নাম ছিল, কালীঘাটের কাকুর নাম ছিল, সেইখানেই তো